নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। তো ডাব্লিউবিসিএস 2022 প্রিলিমস পরীক্ষা কমপ্লিট এবং আমি এই ভিডিওর মাধ্যমে হিস্ট্রির ওপরে যে সমস্ত কোশ্চেনগুলো এসছে সেইগুলোকে ডিসকাস করব। যেহেতু আমি হিস্ট্রি সাবজেক্টটাই মেনলি পড়াই, সেই জন্য সেইটার উপরে একটু ডিটেলসে আলোচনা করব। শুধু অ্যান্সার নয়, তার সঙ্গে সঙ্গে অ্যানালাইসিস। যদিও আমি কোশ্চেন পুরো দেখলাম, সেখানে অধিকাংশ যে কোশ্চেন রয়েছে, দু একটা বাদ দিয়ে অধিকাংশ কোশ্চেনই আমার সব প্লেলিস্ট দেখলে তোমরা পেয়ে যাবে আশা করছি, সেখানে ডিটেলসে আলোচনা করেছি। সো আমরা শুরু করব এই ক্লাসটা। যদি তোমাদের এটা ভালো লাগে এই অ্যানালাইসিসটা, সেটা তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটা টিপে দাও, তাহলে নতুন ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে। আর কমেন্ট করে জানাও যে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে। ওকে, তো চলো শুরু করবো। আমার কাছে যে সেটটা রয়েছে সেটা হচ্ছে C4, মানে সরি C4 বলছি, চার তো হচ্ছে কোশ্চেনের নাম্বার, মানে এই পেপারটার নাম, এই পেজটার নাম্বার। সি সেট রয়েছে আমার কাছে। সো তোমাদের অন্য সেট থাকলে একটু মিলিয়ে নিও, কোশ্চেন তো একই হবে, শুধু এদিক ওদিক থাকবে। তো আমার কাছে সি সেটটা রয়েছে। চলো শুরু করা যাক। 27 নম্বর কোশ্চেন দিয়ে শুরু করছি, কারণ তার আগে অব্দি যা কোশ্চেন রয়েছে ইংলিশ রয়েছে। তো 27 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে, তাই তো? ইংলিশ বাংলা দুটোই রয়েছে, তোমাদের যেটা সুবিধা সেই অনুযায়ী তোমরা দেখে নিও। অপশন গুলো আমি এখানে একটু করে দিয়েছি, সাদা করে দিয়েছি, যেহেতু কিছু অপশন এখানে মানে কিছু কোশ্চেন মার্ক করা ছিল, যাতে তোমাদের সুবিধা হয় তাদের, সেই জন্য এটা আমি মার্কটা করে দিয়েছি। চলো, এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে অপশন হরিসেন, বিশাল দত্ত, কালিদাস এবং শূদ্রক। এটা খুবই সহজ কোশ্চেন, সঠিক উত্তর হচ্ছে হরিসেন, অপশন এ। হরিসেন কে ছিলেন? হরিসেন ছিলেন হচ্ছে সমুদ্রগুপ্তর সভাকবি, এবং এটা এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি নামেও পরিচিত। প্রয়াগ প্রশস্তি, প্রশস্তি শব্দটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে কোনো রাজার যে অ্যাচিভমেন্ট সেইগুলোকে রচনা করা, সে তার মধ্যে বলা। তো এলাহাবাদ প্রশস্তির মাধ্যমে সমুদ্রগুপ্ত কোথায় কোথায় জয়লাভ করেছেন, কোন কোন রাজ্যগুলোকে তিনি জিতেছেন, কাদের হারিয়েছেন, সমস্ত একটা লিস্ট আমরা এখান থেকে পাই। তো হরিসেন ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ। নেক্সট, নবজীবন। 28 নম্বর কোশ্চেনে বলা হয়েছে নবজীবন এর সম্পাদনা কে করেন? সম্পাদনা বলতে এডিটেড বাই কে? রাসবিহারী বসু, গান্ধীজি, লালা হরদয়াল নাকি অরবিন্দ ঘোষ? নবজীবন এই পত্রিকাটা গান্ধীজি শুরু করেন, গান্ধীজি এডিট করেন, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশন বি, গান্ধীজি। এরপরের কোশ্চেন চলে আসবো 31 নম্বর কোশ্চেনে। 31 নম্বর কোশ্চেন একটু হেভি রয়েছে, কোশ্চেনটা দেখো ভালো করে, ইংলিশটা ভালোভাবে রয়েছে। এখানে বাংলাতে বলা হচ্ছে কোন সুলতান ইকতা প্রথা, সৈন্য প্রথা, তারপর মুদ্রা ব্যবস্থা সহ দিল্লি সুলতানের ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলি গোড়াপত্তন করেন? সৈন্য ব্যবস্থা তিনি শুরু করেন, ইকতা ব্যবস্থা তিনি শুরু করেন, মুদ্রা ব্যবস্থা তিনি শুরু করেন। তার নামকে? সঠিক উত্তর অপশন এ, শামসুদ্দিন ইলতুৎমিশ। অপশনে রয়েছে ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবান, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খিলজি। এখানে ইকতা প্রথা দিয়ে তো একদমই কোশ্চেনটা সহজ করে দেওয়া হয়েছে। যদি সৈন্য ব্যবস্থা শুধুমাত্র দেওয়া হতো সেখানে একটু কনফিউশন থাকতো স্টুডেন্টদের মধ্যে, বাট ইকতা প্রথা, সৈন্য ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা সবই করছে কি শামসুদ্দিন ইলতুৎমিশ, অপশন এ হবে সঠিক উত্তর। ইকতা ব্যবস্থা তিনি শুরু করেছিলেন, সৈন্য ব্যবস্থা তার সময় শুরু হয়েছিল, বাট প্রপার যে সৈন্য ব্যবস্থা যদি বলা হয় কার সময় শুরু হয়েছিল, দেখো ইলতুৎমিশের সময় কি হয়েছিল, যারা ইকতাদার ছিল, ইকতাদার যারা ছিল তাদের হাতে কিছু সৈন্য, তাদেরকে কিছু সৈন্য রাখতে হতো। সেই রকম বিভিন্ন ইকতাদারদের যে সৈন্য রয়েছে সেইগুলো নিয়ে সুলতান যখন যুদ্ধ করতে যেতেন, সেইগুলো নিয়ে যুদ্ধ করতে যেতেন। এবার যদি বলা হয় যে প্রপার যে মিলিটারি ডিপার্টমেন্ট, সৈন্য বিভাগ, যেটাকে সুলতানি যুগের দিওয়ান-ই আর্জ বলা হতো, ঠিক আছে? দিওয়ান-ই আর্জ বা আরিজো অনেকে বলে, এরকম একটা ইংরেজিতে বানান ARJ, ঠিক আছে? যে হবে না, ARZ, দিওয়ানি আর্চ। এই বিভাগটাকে শুরু করছেন বলবন। এই দুটোর মধ্যে একটু তফাৎ রয়েছে। দেখো, এই সময় সৈন্য ব্যবস্থা শুরু হচ্ছে, এরকম ভাবে ইকতাদারদের কাছে সৈন্য রেখে সেই সৈন্যটা নিয়ে যুদ্ধ করতে যাওয়া, এটা একটা প্রপার সৈন্য ব্যবস্থা। সেটা ইলতুৎমিশের সময় শুরু হচ্ছে, কিন্তু কোনো প্রপার মিলিটারি ডিপার্টমেন্ট ছিল না। মিলিটারি ডিপার্টমেন্টের কাজ কি? যারা সেনাতে নতুন ভর্তি হবে তাদেরকে নিয়োগ করা, তাদেরকে স্যালারি দেওয়া, প্রপার যেরকম আজকে আমাদের একটা সেনা ডিপার্টমেন্ট, ডিফেন্স মিনিস্ট্রি রয়েছে, সেই রকম জিনিসটা শুরু করেছিলেন বলবন। দুটো কোশ্চেনের মধ্যে তফাৎ রয়েছে।
এবার যদি বলা হয় যে কোন সুলতান প্রথমবার সম্পূর্ণ একটা নিজের আন্ডারে স্ট্যান্ডিং আর্মি রেখেছিলেন, অর্থাৎ তার সৈন্যবাহিনী এরকম ইকতাদারদের কাছ থেকে আসতো না, তিনি সুলতানের আন্ডারেই একটা বড় সেনাবাহিনী ছিল এবং সেই সেনাবাহিনীর অর্থ সম্পূর্ণভাবে কে দিত, তাদের স্যালারি কে দিত, সুলতানই দিত। এইরকম কে শুরু করেছিলেন, মানে আজকের যেমন আমাদের ইন্ডিয়ান আর্মি কেমন, ভারত সরকারের আন্ডারেই একটা ইন্ডিয়ান আর্মি রয়েছে, পুরো প্রপার সেনাবাহিনী, সেই রকম টাইপের ব্যবস্থা কে শুরু করেছিলেন, তাহলে অবশ্যই উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খিলজি। তো যদি সৈন্য ব্যবস্থা নিয়ে বিভিন্ন কোশ্চেন করা হয় তো এখানে একটু বোঝার রয়েছে। এছাড়া মুদ্রা ব্যবস্থা আমরা জানি যে মুদ্রা বলতে পার্টিকুলারলি দু রকমের মুদ্রা, টঙ্কা এবং জিতল, এগুলো শুরু করেছিলেন ইলতুৎমিশ। আর এর আগে অব্দি যখন কুতুবুদ্দিন আইবক সিংহাসনে ছিল সেই সময় প্রপার ভারতের কোনো মুদ্রা, তাদের নিজেদের কোনো প্রপার মুদ্রা ছিল না। ইলতুৎমিশ প্রথম সুলতান যিনি প্রপার তুর্কিশ মুদ্রা বলা যেতে পারে, তাতে সুলতানের নাম লেখা এবং অবশ্যই সেটা ভারতীয় ভাষাতে নয় আরবি ভাষাতে লেখা, কে শুরু করছে, ইলতুৎমিশ। তো এখানে সবকটাই ইলতুৎমিশ হবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অশোকের লেখমালায় 34 নম্বর কোশ্চেন, অশোকের লেখমালাতে উল্লেখিত সিরিয়ার গ্রিক রাজার নাম কি? একটা অপশনে রয়েছে অ্যান্টিওকাস সেকেন্ড, থিওস, টলেমি সেকেন্ড, অ্যান্টিগোনাস নাকি আলেকজান্ডার। তোমরা আবার অ্যানসিয়েন্ট হিস্ট্রির ভিডিও যদি দেখে থাকো সেখানে আমি কয়েকজন রাজা সম্পর্কে আলোচনা করেছিলাম। এখানে যে নামগুলো বলা হচ্ছে দেখো, আলেকজান্ডার ডি অপশনে যে রয়েছে তিনি ইপিরাসের রাজা ছিলেন, সমসাময়িক, অশোকের সমসাময়িক ইপিরাসের রাজা ছিলেন। ইপিরাস জায়গাটা কোথায় অবস্থিত? গ্রিসে অবস্থিত। অ্যান্টিগোনাস বলে যে রুলার, তিনি কোথাকার রাজা ছিলেন? তিনি ছিলেন হচ্ছে ম্যাসাডোনিয়ার, তার সমসাময়িক ম্যাসাডোনিয়ার রাজা ছিলেন। এবার এই ম্যাসাডোনিয়া কোথায় অবস্থিত? গ্রিস, যেখান থেকে আলেকজান্ডার আসছে, আলেকজান্ডার দ্য গ্রেট, এই আলেকজান্ডার না, এটা অন্য আলেকজান্ডার, ঠিক আছে? ইপিরাসের রাজা এটা অন্য আলেকজান্ডার, অশোকের সমসাময়িক ছিলেন না, আলেকজান্ডার দ্য গ্রেট যাকে বলা হয়, মহান আলেকজান্ডার, তিনি সেই পরিবারেরই একজন, সেই অংশ ম্যাসাডোনিয়াতে রাজত্ব করতো আলেকজান্ডার, সেখানকারই একজন রুলার ছিলেন অ্যান্টিগোনাস। ওকে, নেক্সট হচ্ছে টলেমি। টলেমি সেকেন্ড ছিলেন হচ্ছে ইজিপ্টের রাজা, অশোকের সমসাময়িক ইজিপ্টের রাজা। ইজিপ্ট বলতে আজকে বুঝতে পারছো মিশর, এই সমস্ত অঞ্চলটা নীল নদীর তীরে অবস্থিত, এখানে অবস্থিত। এবং অ্যান্টিওকাস সেকেন্ড থিওস, ইনি সিরিয়ার রাজা ছিলেন। তো চারজন রাজা সম্পর্কেই এখানে বললাম, তোমাদের পরেও কাজে লাগবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন রয়েছে 36 নম্বর, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত ভাইসরয়দের মধ্যে কে 1878 সালে 1878 দেশীয় মুদ্রাযন্ত্র আইন ও ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এটাকে দেশীয় বাংলাতে দেশীয় সংবাদপত্র আইনও বলা হয়, ঠিক আছে, দেশীয় সংবাদপত্র আইনও বলা হয়, এটা বাতিল করেন। অপশনে রয়েছে লর্ড লিটন, কার্জন, ডাফরিন নাকি রিপন। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা শুরু হয়েছিল 1878 এবং এটা শুরু করছেন কে? লর্ড লিটন, ঠিক আছে। কিন্তু এখানে বলা হয়েছে যে কে সেটা বন্ধ করেছিলেন, উত্তর হবে লর্ড রিপন, অপশন ডি। তো ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং কোন ইয়ারে? 1881, 1881 সালে এটা বন্ধ হয়ে যায় লর্ড রিপনের সময়। তো ডি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 41 নম্বর কোশ্চেন, এখানেও কোশ্চেনটা একটু হেভি রয়েছে। বলা হচ্ছে কে কোথায় গদর পার্টি 1913 সালে প্রতিষ্ঠা করেন? হু ফাউন্ডেড দ্য গদর পার্টি 1913 এন্ড হোয়ার, কোথায়? অপশনে রয়েছে ভগৎ সিং গ্রেট ব্রিটেন, লাজপত রায় ফ্রান্স, লালা হরদয়াল আমেরিকা নাকি ক্যাপ্টেন মোহন সিং জার্মানি। সঠিক উত্তর এখানে অবভিয়াসলি আমেরিকাতে হবে, লালা হরদয়াল। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাকচুয়ালি এই অর্গানাইজেশনটার নাম কি ছিল? প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন, প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন অ্যাকচুয়ালি নাম ছিল। সেখান থেকে এই অর্গানাইজেশনটার মধ্যে থেকে একটা পত্রিকা প্রকাশ করা হতো যার নাম হচ্ছে গদর পত্রিকা। সেইখান থেকেই দলটারই নাম হয়ে যায় গদর দল এবং এটা লালা হরদয়াল প্রতিষ্ঠা করেন। এবং বড় বড় ঘটনার সঙ্গে এরা যুক্ত, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে ঘটনাটা সেটা অবশ্যই কোমাগাতামারু ইনসিডেন্ট, তার সঙ্গে এরা যুক্ত ছিল, অনেকগুলো ইম্পর্টেন্ট ঘটনার সঙ্গে এরা যুক্ত ছিল। যদি বলা হয় আমেরিকারও কোথায় এটা প্রতিষ্ঠা হয়েছিল, সেটা হচ্ছে সান ফ্রান্সিসকো। এরকমও কোশ্চেন আছে, কোথায় এক্স্যাক্টলি কোন জায়গাতে এটা প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে, সান ফ্রান্সিসকো। ওকে, নেক্সট কোশ্চেন 45 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে নিম্নলিখিতদের মধ্যে, এই সমস্ত ব্যক্তিদের মধ্যে কে বিখ্যাত নির্গমন তত্ত্বটি সামনে এনেছিলেন? নির্গমন তত্ত্ব বা যেটা ড্রেন থিওরি, ড্রেন অফ ওয়েলথ থিওরি নামেও পরিচিত। দাদাভাই নওরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপাল কৃষ্ণ গোখলে নাকি বাল গঙ্গাধর তিলক। খুব সহজ কোশ্চেন, দাদাভাই নওরোজি, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এই থিওরিতে কি বলা হচ্ছে? ভারতের যে সম্পদ রয়েছে সেই সম্পদ
বাইরে কিভাবে চলে যাচ্ছে, অর্থাৎ ব্রিটিশরা কি করছে, বা আমাদের দেশের যে কাঁচা মাল সেটা এখান থেকে নিয়ে চলে যাচ্ছে কোথায়, ব্রিটেনে। ব্রিটেন থেকে এসে যে ফিনিশড গুড সেটা এসে আবার ভারতে বিক্রি করছে। ওকে, তারা যে মূল্যে কাঁচামাল কিনে নিয়ে যাচ্ছে তার থেকে অনেক বেশি মূল্যে ফিনিশড গুডস এনে ভারতে বিক্রি করছে। তার ফলে যে অধিকাংশ অর্থটা সেটা বাইরে চলে যাচ্ছে। যদি একটা ইন্ডাস্ট্রি আমাদের এখানে তৈরি হয়, যদি একটা একটা কারখানা তৈরি হয়, এখান থেকেই কাঁচামাল কিনবে, তারা তৈরি করবে, এখানেই জিনিস বিক্রি করবে, সেই জিনিসটা এখানে হচ্ছে না, বাইরে থেকে সমস্ত আসছে। তো এটাই নির্গমন বা ড্রেন অফ ওয়েলথ থিওরি, এটা দাদাভাই নৌরোজি দেন। এরকমও কোশ্চেন করা হয় যে এটা কোন বইতে তিনি লিখেছিলেন। বইটার নাম আছে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ঠিক আছে, এই বইটাও খুব ইম্পর্টেন্ট, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এই বইতে তিনি এটা লেখেন। 53 নম্বর কোশ্চেন, নেক্সট হিস্ট্রি কোশ্চেন রয়েছে 53তে। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, চক্রবর্তী রাজাগোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন, নাকি এদের মধ্যে কেউই নন? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, চক্রবর্তী রাজাগোপালাচারী, সি রাজাগোপালাচারী। এখানে যদি কোশ্চেনটা এরকমও বলা হতো স্বাধীন ভারতের একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, অনলি যদি বলে দেওয়া হতো সেটারও উত্তর হতো চক্রবর্তী রাজাগোপালাচারী। যদি বলা হতো যে স্বাধীন ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন, শেষ ভাইসরয় হচ্ছেন মাউন্ট ব্যাটেন, এটা অনেকের গুলিয়ে যায়, সেখানেও রাজাগোপালাচারী অ্যান্সার অনেকে দিয়ে দেয়, বাট শেষ ভাইসরয় ছিলেন মাউন্ট ব্যাটেন। ঠিক আছে, যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, তাহলে উত্তর হবে চক্রবর্তী রাজাগোপালাচারী। আর বাকিগুলো তো বললাম। যদি অনলি বলা হয় একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, চক্রবর্তী রাজাগোপালাচারী। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, এটাও তাই। শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, চক্রবর্তী রাজাগোপালাচারী। তো কি কোশ্চেন করছে সেই অনুযায়ী অ্যান্সার দিতে হবে। আমি প্রত্যেকটাই ডিসকাস করছি যাতে তোমাদের ভবিষ্যতে সুবিধা হয়। নেক্সট কোশ্চেন। ওকে, 55 নম্বর কোশ্চেন বলা হচ্ছে নিম্নে উল্লেখিত সংজ্ঞাগুলির মধ্যে কোনটি বেগার শ্রম বোঝাতে ব্যবহৃত হতো? বেগার শ্রম বলতে আনপেড লেবার, কোনো একজন ব্যক্তি কোনো কাজ করে দিচ্ছে কিন্তু তাকে কোনো অর্থ দেওয়া হচ্ছে না। এটা কি কোন শব্দটার মাধ্যমে বলা হতো? দেখো, অপশন এতে বলা হচ্ছে শুল্ক, অপশন বি উদ্রঙ্গ, অপশন সি বালি এবং অপশন ডি বৃষ্টি। এটা অ্যাকচুয়ালি বৃষ্টি নয়, ভিষ্টি বলা হতো। সঠিক উত্তর ভিষ্টি হবে। ঠিক আছে, এটা পেটকাটা হবে বৃষ্টি, এই শব্দটা সঠিক উত্তর। ঠিক আছে, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা বলি করে দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি বলি নয়, এটা বালি হবে। ঠিক আছে, সিতে যেটা রয়েছে সেটা হচ্ছে বালি, এখানে লিখছি। প্রত্যেকটাই একটু ডিসকাস করে নিই। এই বালি ব্যাপারটা কি ছিল, তোমরা এটা কোথা থেকে পাবে? আচ্ছা, বৃষ্টি, এই ফোর্সড লেবার, এই জিনিসটা কোথা থেকে পাচ্ছি আমরা? ভারতের, প্রাচীন ভারতের অনেকটা টাইমে বিভিন্ন জায়গাতে, মেনলি উত্তর ভারতে, ঠিক আছে, নর্থ ইন্ডিয়াতে, সেটা গুপ্ত যুগে হোক বা মৌর্য যুগে হোক, হিস্ট্রি শব্দটা ইউজ করা হয়েছে ফোর্স লেবার বা আনপেড লেবার বা বেগার শ্রম বলতে। বালি যে শব্দটা, বালিটা এটা বহুদিন ধরে ইউজ হচ্ছে। সেই যদি আমরা ঋগ বৈদিক যুগে বা প্রাথমিক বৈদিক যুগে যাই, তখন বালি করটা বাধ্যতামূলক ছিল না। ওকে, এটা একটা অবভিয়াসলি কর ছিল, ঠিক আছে, ট্যাক্স ছিল। সেই সময় এটা বাধ্যতামূলক ছিল না। পরবর্তীকালে গিয়ে, অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে গিয়ে বালি যে ব্যাপারটা সেটা কম্পালসারি হয়ে যায়, প্রত্যেককে দিতে হয়। মোটামুটি এটা ফসলের উপর নির্ভর করতো, 1/6 মোটামুটি ফসলের দিতে হতো। পরবর্তীকালে অনেকটা পরেও, মানে গুপ্ত যুগ, এই সমস্ত সময়তেও বালি শব্দটা ইউজ করা হয়েছে অ্যাজ ট্যাক্স। এবার উদ্রঙ্গ শব্দটা কি? অ্যাকচুয়ালি উদ্রঙ্গ একটা ট্যাক্স। কিরকম টাইপের ট্যাক্স? দেখো, সেই সময় দু রকমের কৃষক ছিল। কিছু কৃষক ছিল যাদের নিজেদের জমি রয়েছে, আর কিছু কৃষক ছিল যারা নিজেদের জমি নেই, যাদেরকে ভাগ চাষি বলা হতো। ঠিক আছে, সবই প্রাচীন ভারতের ইতিহাসের কথা বলছি। তো ভাগ চাষি যারা ছিল তাদের নয়, যাদের নিজেদের জমি রয়েছে, পার্মানেন্ট যারা কৃষক, তাদের উপর একটা ট্যাক্স বসানো হতো, যেটাকে উদ্রঙ্গ বলা হতো। এবার এইটা কোন সময় নেওয়া হতো? এটা গুপ্ত যুগে নেওয়া হতো। ঠিক আছে, এটা গুপ্ত যুগের একটা স্পেশাল ট্যাক্স ছিল। বালি, বৃষ্টি, এগুলো গুপ্ত যুগে ছিল। উদ্রঙ্গ যে ট্যাক্সটা পার্টিকুলারলি প্রপার শুরু হয় হচ্ছে গুপ্ত যুগ থেকে। শুল্ক অ্যাকচুয়ালি কি? শুল্ক বলতে তোমরা জানো, শুল্ক হচ্ছে, এটাও গুপ্ত যুগেরই একটা ট্যাক্স, কিন্তু এই ট্যাক্সটা কাদের উপর নেওয়া হতো? যারা ব্যবসায়ী ছিল তাদের উপর এই ট্যাক্সটা নেওয়া হতো। বাকিগুলো আমরা কাদের উপর দেখছি? কৃষকদের উপর, বা বৃষ্টি বাদ দিয়ে, ফোর্স লেবার বাদ দিয়ে, বাকিগুলো দুটো হচ্ছে কৃষকদের উপর। শুল্ক হচ্ছে ব্যবসায়ীদের উপর নেওয়া হতো। 57 নম্বর কোশ্চেন। মিডিয়েভাল হিস্ট্রি জাস্ট আগের ভিডিওতে, লাস্ট যে ভিডিওটা বানিয়েছি সেখানে এটা আমি আলোচনা করেছি, সেটা নয়, তার আগেরটাতে আমি আলোচনা করেছিলাম কোন মুঘল রাজপুত্র আবুল ফাজলকে হত্যা করেছিলেন। ঠিক আছে, খুসরু, সেলিম, আজিমুসান নাকি খুররম?
কে করেছিলেন? আবুল ফাজল কে ছিলেন? আকবরের অত্যন্ত প্রিয় এবং তার নবরত্ন সভার মধ্যে ছিলেন আবুল ফাজল। তিনি একজন বড় অফিসার ছিলেন, একজন সেনাপতি ছিলেন। তো আকবরের বিরুদ্ধে একটা বিদ্রোহ হয়, কে করছে? তার পুত্র। তার পুত্রের নাম কি? সেলিম। ঠিক আছে, সেলিম কেন? তার শেখ সেলিমের কাছ থেকে তিনি পেয়েছিলেন মানত করে বা এরকম করে ফাইনালি তার পুত্র হয়, তো সেই জন্য সেলিম নাম রাখা হয়। তো সেলিম, যিনি পরবর্তীকালে জাহাঙ্গীর নামে পরিচিত হন, ঠিক আছে, জাহাঙ্গীর নামে পরিচিত হন, সেই সেলিম অ্যাকচুয়ালি আবুল ফাজলকে হত্যা করেছিল, নিজে করেনি, বাট তাকে হত্যা করার কন্ট্রাক্ট দিয়েছিল। এবার কে হত্যা করেছিল এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, সরি, এটা উত্তর হবে বি, সেলিম। ঠিক আছে, সেলিম ইজ দ্য রাইট অ্যান্সার। কে হত্যা করেছিল সেই নামটাও আমি বলেছিলাম ভিডিওতে, বীর সিং বুন্দেলা। ঠিক আছে, বীর সিং বুন্দেলা, বীর সিং বুন্দেলা হত্যা করেছিল সেলিমের কথাতে। নেক্সট কোশ্চেনটা তো সহজ দেওয়া হয়েছে, নিম্নলিখিত দিল্লির সুলতান বংশগুলির শাসনকালের সঠিক ক্রমপর্যায়ে লিখতে বলা হয়েছে। এটা আমি এমসিকিউ সেটেও এই কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনই প্রায় আমি এমসিকিউ সেটে ডিসকাস করেছি, যেগুলো আমি এমসিকিউ তোমাদের করিয়েছি বিভিন্ন জায়গাতে। তো এখানে কি কি বলা হচ্ছে? ফার্স্ট কে আসবে? ফার্স্ট আসবে দাস বংশ। দাস বংশ আর একটা কি নামে পরিচিত ছিল? ইলবাড়ি বংশ নামেও পরিচিত ছিল। কেন? এগুলো আমি বলেছিলাম যে ইলবাড়ি কেন বলা হতো। ইলবাড়ি তুর্ক হচ্ছে এক তুর্কদের মধ্যে একটা জাতি। ঠিক আছে, তুর্কদের মধ্যে অনেক ভাগ ছিল, যেমন আমরা ভারতীয়দের মধ্যে অনেক ভাগ রয়েছে। আমরা নিজেদেরকে বাঙালি বলছি কেন? আমরা বাংলাতে থাকি, যারা বিহারে থাকে বিহারি বলা হয়, উড়িয়া যারা উড়িষ্যাতে থাকে, এরকম তুর্কদের মধ্যে বিভিন্ন ভাগ ছিল, তাদের মধ্যে একটা ভাগ হচ্ছে ইলবাড়ি। তো সেখান থেকে যেহেতু অধিকাংশ সুলতানরা দাস বংশের ছিল, সেই জন্য ইলবাড়ি বংশ বলা হয় দাস বংশকে। আবার এই বংশটাকে মমলুক বংশ বলা হয়। কেন বলা হয়? মমলুক হচ্ছে প্রপার ট্রেন্ড এক ধরনের দাস, যারা ভালো যুদ্ধবিদ্যা ইত্যাদি পারতো, তো মমলুক বংশ বলা হয়। আবার এই বংশটাকে দাস বংশ বলা হয়। দাস বংশের পর কার আসছে, বা ইলবাড়ি বংশের পর কার আসছে? সেকেন্ড হচ্ছে খিলজি। খিলজির পর আসবে হচ্ছে তুগলক, তারপর হচ্ছে সৈয়দ। ঠিক আছে, সৈয়দ, এবং ফাইনালি 5 নম্বরে আসবে লোদি। তো সেটা কোনটা হচ্ছে? সেটাই আনসার হবে ইলবাড়ি, তুর্কি, খিলজি, তুগলক, লোদি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। 61 নম্বর কোশ্চেন, পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1857, 1932, 1935 নাকি 1942? সঠিক উত্তর কি হবে? বি সঠিক উত্তর হবে 1932-এ 24শে সেপ্টেম্বর এটা স্বাক্ষরিত হয় গান্ধীজির মধ্যে, মানে গান্ধীজি এবং বি আর আম্বেদকরের মধ্যে এটা, ঠিক আছে, স্বাক্ষরিত হয়। কেন স্বাক্ষরিত হয়? সেপারেট ইলেকশন নিয়ে। মানে ব্রিটিশরা সবাইকে ভাঙার জন্য একটা ঘোষণা করেছিল যে যারা ডিপ্রেসড ক্লাস, অবদমিত শ্রেণী, তাদেরকেও সেপারেট ইলেকশন দেওয়া হবে। সেইটার জন্য গান্ধীজি আরবেদা জেলের মধ্যে করেন, অনশন শুরু করেন। তারপরে বি আর আম্বেদকরের সঙ্গে এই চুক্তিটা হয়। নেক্সট হচ্ছে চাঁদ বিবি। ঠিক আছে, এইটা সম্পর্কেও আমি মিডিভাল হিস্ট্রির যে প্লেলিস্টটা তৈরি করছিলাম তাতে আমি আলোচনা করেছিলাম যে এই চাঁদ বিবি যে মহিলা, প্রচন্ড ইম্পর্টেন্ট একজন মহিলা ছিলেন, এনার সম্পর্কে আলাদা করে আমি একটা করেছিলাম, মানে সেপারেটলি আলোচনা করেছিলাম এই চাঁদ বিবি কে ছিলেন। চাঁদ বিবি দাক্ষিণাতে কোন সুলতানি শাসক ছিলেন? বিজাপুর, বেরার, আহমদনগর নাকি গোলকোন্ডা? এনার দুটো পরিচয় রয়েছে অ্যাকচুয়ালি। যখন বাহমনি সাম্রাজ্য যখন 5টা টুকরোতে ভেঙে যায়, তখন আহমদনগর বলে যে টুকরোটা তৈরি হয় বা যে রাজ্যটা তৈরি হয়, সেই আহমদনগরের একজন শাসক ছিলেন যার নাম হচ্ছে হোসেন নিজাম শাহ। হোসেন নিজাম শাহ সেকেন্ড। এর কন্যা ছিলেন হচ্ছে চাঁদ বিবি। ঠিক আছে, এনার কন্যা ছিলেন চাঁদ বিবি, কিন্তু এর সঙ্গে বিবাহ হচ্ছে কার? বিজাপুরের একজন শাসক যার নাম আলী আদিল শাহ। আলী আদিল শাহ। ওকে, কিন্তু কি হচ্ছে, এই আলী আদিল শাহ ইনি কে ছিলেন? বিজাপুরের সুলতান। কিন্তু এই বিজাপুরের সুলতান আলী আদিল শাহ কম বয়সে মারা যান, এবং তার যে পুত্র ছিল সে খুবই অল্প বয়স্ক ছিল। সেই জায়গাতে চাঁদ বিবি শাসন করেছিলেন। ওকে, কোন অঞ্চলে? বিজাপুর অঞ্চলে। এবার এখানে কোশ্চেনটাতে একটু ভুল রয়েছে। কেন আমি বলছি দাক্ষিণাত্যের কোন সুলতান, চাঁদ বিবি দাক্ষিণাত্যে কোন সুলতানের শাসক ছিলেন? অ্যাকচুয়াল আনসার এ বিজাপুর একদম সঠিক, এখানে এ সঠিক উত্তর হবে। বাট এনার সাথে সাথে বিজাপুরের সাথে সাথে আহমদনগর বলে যে জায়গাটা, সেইখানেও প্রপার কোনো সুলতান বা শাসক ছিলেন না। সেই জন্য কিছুদিনের জন্য এখানকার শাসনভারও তার হাতে পড়েছিল, যেহেতু তার পিতার রাজ্য ছিল। তো সেই কারণে আহমদনগরও ভুল নয়, কিন্তু প্রপার অ্যান্সার এ হবে। কারণ আমরা মানে নর্মালি এটাই মানা হয় যে যার সঙ্গে বিবাহ হচ্ছে তার পরিবারে এসে চলে যাচ্ছে একটা মেয়ে, এটাই মানা হয়। তো বাট এখানে আমরা বিজাপুরই সঠিক উত্তর নেবো, এই সঠিক উত্তর বিজাপুর। ওকে,
এনসিয়েন্ট হিস্ট্রির ভিডিওতে রিসেন্ট আমি পুলিশ এসআই পরীক্ষার জন্য একটা সিরিজ শুরু করেছি। সেখানে গিয়েও দেখো আমি একটা জায়গার নাম বলেছিলাম হাথনোড়া বলে, মনে আছে? হাথনোড়া, এই জায়গাটা কেন ইম্পর্টেন্ট বলেছিলাম, কারণ ভারতের প্রাচীনতম ফসিল, মানুষের ফসিল বা মানব জাতীয় প্রাণীর ফসিল এখান থেকে পাওয়া গেছে হাথনোড়া। এবার এটা কোথায় অবস্থিত সেটাও বলেছিলাম, নর্মদা উপত্যকা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই কোশ্চেনটা একটু মানে অনেকের না জানা থাকতে পারে, বাট আমার ভিডিওগুলো যারা ফলো করছো সেখানে আমি ডিটেলস এগুলোকে বলেছি কোথায় এগুলো, কোন কোন জায়গাগুলো। তো হাথনোড়া থেকে এটা অ্যাকচুয়ালি পাওয়া যায়, এটা নর্মদা উপত্যকায় অবস্থিত। আচ্ছা, যদি বলা হয় হাথনোড়া জায়গাটা কোথায় অবস্থিত, এটা মধ্যপ্রদেশে অবস্থিত। ওকে, এই অবধিও যদি তোমাদের ভালো লাগে এই অ্যানালাইসিস, তাহলে প্লিজ একটু লাইক করে দিও এই ভিডিওটা, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে, এবং চ্যানেলে নতুন হলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নিও, যাতে নতুন ভিডিও তোমরা প্রথমে নোটিফিকেশন পেয়ে যাও। তো প্লিজ এগুলো করো। তো 73 নম্বর যে কোশ্চেনটা বলা হয়েছে, এটা ফার্স্ট টাইম এই পুরো সেটের মধ্যে হিস্ট্রিতে ফার্স্ট কোশ্চেন পেলাম, যেটা একদম আনকমন। আরব পর্যটকরা নিম্নোক্ত কোন রাজবংশকে বলহার নামে অভিহিত করতেন? বলহার, এই বলহার নামে অভিহিত করা হতো রাষ্ট্রকূটদের। অপশন সি সঠিক উত্তর হবে। সো এরকম কিছু আনকমন কোশ্চেন অবভিয়াসলি থাকে, যদি তোমরা অ্যান্সার দিয়ে আসো তো ওকে, যদি না দাও এরকম কয়েকটা ছেড়ে দিলেও খুব একটা ভুল নয়। তো রাষ্ট্রকূট ইজ দ্য সঠিক রাইট অ্যান্সার। 75 নম্বর কোশ্চেন, ভারতীয় উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া গেছে? সঠিক উত্তর কি হবে? অপশন দিয়েছে উটনুর, বুরঝম, মেহেরগড় নাকি বাগড়। সঠিক উত্তর হচ্ছে মেহেরগড়। অপশন সি, মেহেরগড় ইজ দ্য রাইট অ্যান্সার। যদি বলা হয় ভারতের প্রথম কোন জায়গা থেকে গম আবিষ্কার করা হয়েছে, সেটাও মেহেরগড়। এই জায়গাটাকে মেহেরগড়, এই জায়গাটাকে এই বলা হয় ব্রেড বাস্কেট বলা হয়, গমের ঝুড়ি বলা হয়, এবং এখান থেকে দোতলা বাড়ির প্রমাণ পাওয়া গেছে। যদি বলা হয় যে এইটা কোন সময়কার শহর, মেহেরগড় এটা কোন সময়কার সভ্যতা বা শহর, সেটা হচ্ছে নব্যপ্রস্তর যুগের, নব্যপ্রস্তর যুগের সভ্যতা। এবং তোমরা জানো নব্যপ্রস্তর যুগেই মানুষ প্রথমবার চাষবাস করতে শেখে। নেক্সট কোশ্চেনে চলে যাব। 78 নম্বর কোশ্চেনে, এটাও একটা একটু আনকমন ডায়লগ দিয়ে দেওয়া হয়েছে। অরবিন্দ ঘোষ কাকে দ্য প্রফেট অফ এ গ্রেট পলিটিক্যাল ক্রিড বলেছেন? এটাও একটু হেজি রয়েছে কোশ্চেনটা, ভালো করে একটু দেখে নাও। অরবিন্দ ঘোষ কাকে প্রফেট অফ দ্য গ্রেট পলিটিক্যাল ক্রিড বলেছেন, অর্থাৎ বাংলা করলে হবে একটি মহৎ রাজনৈতিক মতের পয়গম্বর বলে সম্মানিত করেছেন? ব্রহ্মবান্ধব উপাধ্যায়, আশ্বিনী কুমার দত্ত, রাসবিহারী বসু নাকি বিপিন চন্দ্র পাল? এই কমেন্টটা আমি অনেকটা খোঁজার চেষ্টা করলাম, আমার মনে হচ্ছে বিপিন চন্দ্র পাল হবে, বাট আমি এক্স্যাক্টলি কোথাও পেলাম না এই ব্যাপারটা, এটা কোথাও কিছু বলার নেই। আমি ডি অ্যান্সার ধরছি, তাও এই কোশ্চেনটাতে একটু দেখতে হবে যে পিএসসি কি অ্যান্সার দিচ্ছে অফিসিয়াল অ্যান্সার কিতে। সম্ভবত এটা বিপিন চন্দ্র পাল এর রাইট অ্যান্সার হবে, ডি ধরলাম আমি। ঠিক আছে, নেক্সট বলা হচ্ছে 80 নম্বর কোশ্চেন, ভারত মাতা এই চিত্রটি কি অঙ্কন করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মহাত্মা গান্ধী। এখানে অবভিয়াসলি দুজনের নামের মধ্যেই কনফিউশন হতে পারে, কারণ এরা কেউই পেন্টার ছিলেন না। রবীন্দ্রনাথ ঠাকুর কিছু পেন্টিং করেছেন, বাট প্রপার যে অ্যান্সার সেটা হচ্ছে এখানে বি হবে, অবনীন্দ্রনাথ ঠাকুর এটা আঁকেন। ঠিক আছে, তো বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে 85 নম্বর। 85 নম্বরে বলা হচ্ছে যে লিস্ট 1 এবং লিস্ট 2 মধ্যে ম্যাচ করতে বলা হয়েছে। এখানে রয়েছে বিভিন্ন, লিস্ট 1 রয়েছে বিভিন্ন ক্ল্যানের নাম এবং সেখানে তাদের রাজধানীর নাম লিস্ট 2 তে রয়েছে। এবার বলা হচ্ছে হুইচ অফ দ্য অ্যাবাভ ইজ আর নট প্রপারলি ম্যাচড, এর মধ্যে কোনটি বা কোনগুলি ভুল রয়েছে। ঠিক আছে, যেগুলো প্রথমে সহজ, যেগুলো একদম মানে আমাদের জানা আছে, সেগুলো আগে দেখে নেওয়া যাক। যেমন বিদেহ, বৈদেহী বলা হয় বা বিদেহী। অ্যাকচুয়ালি তোমরা মহাজনপদ যেটা পড়েছো, আমি সেখানে বলেছিলাম যে একটা ক্ল্যান ছিল, মানে একটা মহাজনপদ ছিল যার নাম হচ্ছে ব্রিজি। ঠিক আছে, ব্রিজি অ্যাকচুয়ালি কিরকম ছিল, গণপরিষদ ছিল, মানে অনেকগুলো ছোট ছোট ক্ল্যানের সংমিশ্রণে একটা ফেডারেশন ছিল। ব্রিজির মধ্যে একটা ছিল হচ্ছে বিদেহী, তারপরে লিচ্ছবি। এরা সবাই অ্যাকচুয়ালি ব্রিজি মহাজনপদের আন্ডারে ছিল। বিদেহীদের রাজধানী ছিল মিথিলা, তো এটা ঠিক রয়েছে। ঠিক আছে, বিদেহী মিথিলা ঠিক রয়েছে। তৃতীয় বলা হচ্ছে লিচ্ছবি, লিচ্ছবি বৈশালী ঠিক রয়েছে। ওকে, নেক্সট হচ্ছে মল্ল। মল্লের দুটো রাজধানী ছিল, একটা হচ্ছে কুশীনগর, কুশীনগর যেখানে গৌতম বুদ্ধ মারা গেছিলেন, আর একটা হচ্ছে পাভা।
ঠিক আছে, পাভাপুরি যেখানে মহাবীর মারা গেছিলেন। এই দুটো জায়গা, দুটো রাজধানী অ্যাকচুয়ালি ছিল মল্লের। তো কপিলাবস্তু ছিল না। কপিলাবস্তু কাদের রাজধানী ছিল? শাক্য যে গণ ছিল, শাক্যগণের রাজধানী ছিল। তো এইটা ভুল রয়েছে, টিটা ভুল রয়েছে। এবার মৌর্যগণ, এই মৌর্য যারা, মৌর্যদের রাজধানী পিপ্পিলবন ছিল কিনা এটা এক্স্যাক্টলি আমার কোথাও থেকে জানা নেই, হয়তো ঠিক ছিল। দেখ কেন কেন বলছি, কারণ অপশন অনুযায়ী যদি বি সি ঠিক হয় তাহলে এইটা অ্যান্সার হবে না, এ অ্যান্সার হবে না। B2 ঠিক রয়েছে, C3 ঠিক রয়েছে, তাহলে এটা অ্যান্সার হবে না। ঠিক আছে, বিতে যে অপশনটা রয়েছে সেটাই ঠিক হওয়া উচিত। C3 এটা ঠিক রয়েছে, তো এটা অ্যান্সার হবে না। উপরে সবকটাই ভুল রয়েছে, এটাও হবে না। তো বি এখানে সঠিক উত্তর হওয়া উচিত। অতএব আমরা এটাও ধরে নিচ্ছি এটাও ঠিক রয়েছে, মৌর্যগণ পিপ্পিলবন এটা ঠিক রয়েছে। ওকে, বুঝতে পারলে? এরকম কিছু থাকে যেগুলো আমাদের জানা নাও থাকলে বাকিগুলো যেগুলো জানা আছে সেইগুলো দিয়ে আমরা অ্যান্সার করে দিতে পারি। তো D4 এখানে সঠিক উত্তর হবে, অপশন বি। তো এটা মহাজনপদ থেকে কোশ্চেন করা হয়েছিল। নেক্সট পেজটা এরকম উল্টো হয়ে গেছে, যাই হোক সেইভাবেই আমরা করে নিচ্ছি। ইংলিশটাও এখানে রয়েছে, বাংলাতেই দেখছি। 86 নম্বর কোশ্চেনে বলা হয়েছে জোর মেলান। এখানে মেলাতে বলা হয়েছে। একটা জিনিস খুব ভালো লাগছে দেখে, যে WBCS পরীক্ষা আস্তে আস্তে ইউপিপিএসসি বা ইউপিএসসি টাইপের কোশ্চেন করছে, এরকম ম্যাচ করা। এই কোশ্চেনগুলো নর্মালি WBCS এর মেন্সে দেওয়া হতো, এখন প্রিলিমসেও দেওয়া হচ্ছে। তো সেই জন্যই আমি যে কোশ্চেনগুলো করাই, তোমরা দেখবে যে একটু এইরকম টাইপের কোশ্চেন বেশি থাকে যাতে তোমাদের সুবিধা হয়, এইগুলো দরকার রয়েছে। এখন দেখতে পাচ্ছ WBCS ও এরকম টাইপের কোশ্চেন করছে। যাই হোক, আমরা মেলাই এটা কোড দিয়েছি হরপ্পা, কালীবাঙ্গান, মহেঞ্জোদারো। অর্থাৎ আমাদের হরপ্পা সভ্যতার 4টে শহরের নাম বলা হয়েছে। এখানে কি দেওয়া হয়েছে? বিভিন্ন ব্যক্তির নাম দেওয়া হয়েছে যারা খুঁজে বার করেছেন। 1 নম্বরে বলা হয়েছে লুইগি পিও তোসি তোরি। 2 নম্বর বলা হচ্ছে FA খান GS ঘুরি। ঘুরিয়ে নয়, এটা ঘুরি হবে অ্যাকচুয়ালি। তোমরা ইংরেজিতে যদি বানানটা দেখো এটার উচ্চারণ হয় ঘুরি। এখানে বাংলাতে কি অদ্ভুত বানান করেছে পিএসসি, কয়েকটা জায়গাতে দেখছি, সেটা দেখে হাসি পাচ্ছে। যাই হোক, হরপ্পা, সরি, এটা হলো। তারপরে রয়েছে দয়ারাম সাহানি, আর রয়েছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়। এদের মধ্যে বাকি আমরা কোনো জায়গার সঙ্গে পরিচিত না থাকি, এই দুটো আমরা জানি। হরপ্পাকে আবিষ্কার করেছিল এবং মহেঞ্জোদারোকে আবিষ্কার করেছিল। হরপ্পা হচ্ছে দয়ারাম সাহানি, আমরা জানি হরপ্পা আবিষ্কার করেছিলেন প্রথমবার দয়ারাম সাহানি। ঠিক আছে, আর মহেঞ্জোদারো করেছিলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়। এই দুটো তো অন্তত শিওর। তো সেই দিয়ে আমরা উত্তর করে দিতে পারছি কিনা সেটা দেখে নেবো, বাকি মনে না থাকুক পরের ব্যাপার। তাহলে বি হবে আমাদের 3, ডি হবে 4। B3D4 কোথায় কোথায় রয়েছে? B3D4 এটা হবে। B3D4 দুটোই রয়েছে, এবার বাকিগুলো তাহলে দেখতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে না, D3 দেওয়া হয়েছে, এটা দেওয়া হচ্ছে না, B2 দেওয়া হয়েছে। তো এ আর বি এর মধ্যে কোনোটা অ্যান্সার হবে। এবার সমস্যা হচ্ছে এই নামগুলো যেগুলো দেওয়া হয়েছে সেই নামগুলোতে প্রথম যিনি আবিষ্কার করেছিলেন সেই নামগুলো দেওয়া হয়নি, তাই জন্য তোমাদের গুলিয়ে যেতে পারে। তবে কালীবাঙ্গান এটা অপশন 1 নম্বর যেটা দেওয়া হয়েছে সেটা হবে, ইনি এর সঙ্গে যুক্ত ছিলেন কালীবাঙ্গানের আবিষ্কারের সঙ্গে। তো এখানে C1 হবে। এই দুটোর মধ্যে C1 কোথায় রয়েছে? এতে রয়েছে, তো অ্যান্সার এ হবে। ঠিক আছে, A2, B3, C1 এবং D4। তো 86 নম্বর কোশ্চেন হচ্ছে এ। নেক্সট কোশ্চেন হচ্ছে 89 রয়েছে, বলা হচ্ছে কবে গান্ধী ইরভিন চুক্তি সম্পাদিত হয়? 1931, 30, 1932 নাকি 1929? এটা একদম ডাইরেক্ট কোশ্চেন রয়েছে, এই সঠিক উত্তর হবে 5ই মার্চ 1931 ইজ দ্য রাইট অ্যান্সার 89 এর। নেক্সট কোশ্চেন 95 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে কোন মুঘল সম্রাট বা রাজপুরুষ উপনিষদের ফার্সি অনুবাদ করেন? একদম সহজ, দারাশিকো, অপশন ডি। এই ক্লাসটাও মানে দারাশিকো সম্পর্কে জাস্ট পরীক্ষার আগে আমি ভিডিও আপলোড করেছিলাম, দারাশিকো সম্পর্কে আলাদা করে আলোচনা করেছিলাম। 96 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে কে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অপশনে রয়েছে অ্যানি বেসান্ট, মহাদেব গোবিন্দ রানাডে, গোখলে এবং বিজি তিলক। অপশন সি এখানে সঠিক উত্তর হবে, গোখলে। সি ইজ দ্য রাইট অ্যান্সার। কবে হয়? 1905 এটা প্রতিষ্ঠা হয়। 97 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে কোন আইন ব্রিটিশ সরকারকে রাজনৈতিক কার্যকলাপ দমন করার চরম ক্ষমতা দিয়েছিল? আর্মস অ্যাক্ট, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, রাওলাট অ্যাক্ট, অ্যাক্ট 3, 1882। এখানে রাওলাট অ্যাক্ট হবে। ঠিক আছে, রাওলাট অ্যাক্ট। এখানে বলা হয়েছিল কি, যে কোনো ব্যক্তি যদি কোনো ব্রিটিশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকে, তাকে উইদাউট কোনো নোটিশ বা উইদাউট কোনো প্রমাণ ছাড়াই, প্রমাণ তার বিরুদ্ধে নাও থাকতে পারে, তা সত্ত্বেও তাকে এই করা যেতে পারে, জাস্ট সন্দেহের বশে তাকে গ্রেপ্তার করা যেতে পারে, যা তাকে যতদিন খুশি জেলের মধ্যে রাখা যেতে পারে। তো এখানে রাওলাট অ্যাক্ট হবে সঠিক উত্তর। ওকে, এই কোশ্চেনটা আমার মনে আছে, আমি আমার কোশ্চেন সেটে, অ্যানসেন্ট হিস্ট্রির কোশ্চেন সেটে করিয়েছিলাম যে বিদেশি
দের সময়কাল অনুসারে সাজাতে বলা হয়েছে পরপর, কে ফার্স্টে আসেন এবং কে পরে আসেন। তারপরে হিউয়েন চুয়াং মানে হিউয়েন সাং যাকে বলা হয়, ইৎসিং, ফাহিয়েন এবং মেগাস্তিনিস। অবভিয়াসলি এর মধ্যে ডি সবার আগে আসবে, মেগাস্তিনিস সবার আগে মৌর্য পিরিয়ডে আসছে, চন্দ্রগুপ্ত মৌর্যের পিরিয়ডে আসছে, তো ডি এখানে সবার আগে তো আসবেই। প্রথমে দেখবো ডি দিয়ে কটা অপশন রয়েছে, তাহলে এই দুটোর মধ্যে কোনোটা অ্যান্সার হবে। ওকে, তারপরে কি আসবে? তারপর আসবে হচ্ছে ফাহিয়েন, গুপ্ত পিরিয়ড। ঠিক আছে, গুপ্ত পিরিয়ড সি হবে সেকেন্ড, সিও আছে, ভেরি গুড। দেখে কোশ্চেন গুলো দেখে, এইগুলো দেখে খুব ভালো লাগছে যে কেন আমি বারে বারে বলি ডিটেলসে এ করো, দরকার রয়েছে। তারপর রয়েছে হচ্ছে থার্ড আসবে হচ্ছে এ, হিউয়েন সাং, হর্ষবর্ধনের সময়, তাহলে অ্যান্সার এটা হয়ে যাবে। ঠিক আছে, অপশন সি, ডি, সি, এ, আর লাস্টে হচ্ছে ইটসিং। তো সি ইজ দ্য রাইট অ্যান্সার। অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন 101 আশ্বিনী কুমার দত্ত, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, প্রমথনাথ মিত্র। এখানে সঠিক উত্তর হবে ডি, প্রমথনাথ মিত্র। প্রমথনাথ মিত্র যে অনুশীলন সমিতি তৈরি করেছিলেন সেটা প্রথমে কি ছিল, একটা আখড়া ছিল। আখড়া বলতে আজকে যেগুলোকে আমরা জিম বলি, সেরকম জিম টাইপের ছিল, যেখানে মেন উদ্দেশ্য ছিল কি, ভেতরে ভেতরে গোপন কার্যকলাপ চালানো, মানুষের মধ্যে মানুষ ইয়ং যুবকদেরকে উজ্জীবিত করা, কিন্তু ওপরে ওপরে সেটা দেখানো হয়েছিল একটা আখড়া। তো ফার্স্ট এটা প্রতিষ্ঠা করেন পি মিত্র, প্রমথনাথ মিত্র। তো ডি সঠিক উত্তর হবে। আচ্ছা, 113 নম্বর কোশ্চেন, কোন বই লেখাতে সতী প্রথার প্রাচীনতম উল্লেখ পাওয়া গেছে? এই কোশ্চেনটা, এই জিনিসগুলো আমি প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করেছি, হয়তো এখনো পর্যন্ত তোমরা যদি দেখো, যারা আমাকে আমার ক্লাস রেগুলার ফলো করছো, হয়তো দু একটা কোশ্চেন বাদ দিয়ে সবকটা কোশ্চেন আমি এখানে আমি ডিসকাস করেছি আমার ক্লাসে। তো সতী প্রথার প্রাচীনতম এই কোথা থেকে পাওয়া যায়? গিরনারের অশোকের শিলালেখ, আইহোল প্রশস্তি, ইরান, নাকি দামোদরপুর শিলালেখ? এখানে সঠিক কোনটা উত্তর হবে? সি। ঠিক আছে, সি সঠিক উত্তর হবে, ইরান শিলালিপি। অ্যাকচুয়ালি ইরান যে জায়গাটা, এটা মধ্যপ্রদেশে পড়ছে, এখানে অনেকগুলো শিলালিপি রয়েছে। যেমন একজন হুন রাজা রয়েছে তোরমান, তোরমানের একটা শিলালিপি এখানে রয়েছে, সমুদ্রগুপ্তের একটা শিলালিপি এখানে রয়েছে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে শিলালিপিটা ইরান থেকে পাওয়া যায় সেটা লিখছে কে? ভানুগুপ্ত। ঠিক আছে, ভানুগুপ্তের শিলালিপি এখানে রয়েছে একটা। অ্যাকচুয়ালি এখানে 4-5টা শিলালিপি পাওয়া গেছে, তার মধ্যে ভানুগুপ্তের যে শিলালিপি সেখানে সতী প্রথার কথা বলা রয়েছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, এই ভানুগুপ্ত কে, কোন বংশের রাজা? ইনি গুপ্ত বংশের রুলার, গুপ্ত বংশের একজন রুলার। এখানে বলা হচ্ছে যে এই রাজার সময় একজন সামন্ত রাজা ছিল যার নাম হচ্ছে গোপ রাজা। তার স্ত্রী, গোপ রাজা যখন মারা যান, তার স্ত্রী তার এই গোপ রাজার সমাধিতে মানে চিতায় নিজের প্রাণ বিসর্জন দেন। তো সেইখান থেকে এটাই হচ্ছে প্রথম উল্লেখিত সতী প্রথার উদাহরণ। তো ভানুগুপ্ত, এটা গুপ্ত পিরিয়ডের একটা শিলালিপি। তো এটা সঠিক উত্তর হয়ে গেল কোনটা? সি। ওকে, 118 নম্বর কোশ্চেন, গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে কি বলা হয়? ফার্স্ট সেরমনকে কি বলা হয় গৌতম বুদ্ধের? মহাবিনিষ্ক্রমণ, ধর্মচক্র প্রবর্তন, ধর্মঘোষ, নাকি মহাপরিনির্বাণ? মহাপরিনির্বাণ মানে তোমরা জানো, যখন তিনি মারা যাচ্ছেন, মৃত্যু, মৃত্যু লেখাটা ভালো, মৃত্যু হয় সেটাকে, ঠিক আছে, বলা হয়। আর একটা শব্দ রয়েছে নির্বাণ লাভ করা। ঠিক আছে, নির্বাণ আর পরিনির্বাণের মধ্যে তফাৎ রয়েছে। নির্বাণ লাভ করা মানে কি? জ্ঞান লাভ করা। ঠিক আছে, জ্ঞান লাভ করাকে বলা হয় নির্বাণ লাভ করা, দুটো আলাদা জিনিস। ধর্মঘোষ তো আলাদা জিনিস। অশোকের সময় যে পলিসিটা নেওয়া হয়েছিল ধর্মঘোষ, যুদ্ধের বদলে শান্তির নীতি, ধর্ম প্রচার করা, সেটাকে ধর্মঘোষ বলা হয়, আলাদা জিনিস। ধর্মচক্র প্রবর্তন কি জিনিস? প্রথম বাণী প্রচার। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার অবভিয়াসলি বি হয়ে যাবে। বি ইজ দ্য রাইট অ্যান্সার, ধর্মচক্র প্রবর্তন। আর মহাবিনিষ্ক্রমণ কি জিনিস? সেটা হচ্ছে তিনি যখন প্রথম গৃহ ত্যাগ করেন, সেটাকে বলা হয় হচ্ছে মহাবিনিষ্ক্রমণ। ওকে, 119 নম্বর কোশ্চেন, কে গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেন? এটার ইংরেজি হচ্ছে সিডিসিয়াস ফকির। সঠিক উত্তর, এখানে অপশন কি বলা হয়েছে? উইনস্টন চার্চিল, ম্যাকডোনাল্ড, আরউইন, নাকি ক্রিপস? এখানে সঠিক উত্তর হবে উইনস্টন চার্চিল, অপশন এ। ইনি কে ছিলেন? ব্রিটিশ পিএম ছিলেন। এই চার্চিল আরো একটা কথা বলেছিলেন, যেটা হচ্ছে হাফ ন্যাকেড ফকির। হাফ ন্যাকেড, অর্ধনগ্ন, বাংলাতে বললে হবে অর্ধনগ্ন ফকির। কারণ গান্ধীজি একটা ধুতি পরতেন, শীতকালে শুধু একটা চাদর গায়ে নিতেন, এরকম, সেই কারণে হাফ ন্যাকেড ফকিরও তিনিই বলেছিলেন। যদি এটা বলা হয়, সেম অ্যান্সার হবে। 124 নম্বর কোশ্চেন, ভারতের সামরিক কৌশল হিসেবে তুলগুমা সর্বপ্রথম কে ব্যবহার করেন? আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, বাবর, নাকি আকবর? তোমরা আমার বাবরের যে ভিডিওটা রয়েছে সেটাতে দেখবে, আমি একদম ডিটেলসে বলেছিলাম এই পদ্ধতিতে কিভাবে যুদ্ধতে সেনাবাহিনীকে সাজানো হতো। বাবর ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। ঠিক আছে, এটা এটা একটা মানে তুর্ক যুদ্ধ পদ্ধতি। ঠিক আছে, অটোমান তুর্করা এই পদ্ধতিটাতে যুদ্ধ করতো, এইভাবে সৈন্য সাজাতো। এই পদ্ধতিটার আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে রুমি। সেম জিনিস, দুটো নাম, রুমি বা
তুলহুমা বাবর। 129 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে অসহযোগ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয় কোথা থেকে? নন কোঅপারেশন প্রোগ্রাম কোথায় হয়? লাহোর অধিবেশন, কংগ্রেসের নাগপুর অধিবেশন, গুজরাট কংগ্রেসে, নাকি দ্বিতীয় গোল টেবিল বৈঠকে? সঠিক উত্তর অবভিয়াসলি এখানে অপশন বি হবে, নাগপুর অধিবেশন। এটা তো সহজ কোশ্চেন দেওয়া হয়েছে। ওকে, 130 নম্বর কোশ্চেন, কে তার বিখ্যাত নীতিতে ঘোষণা করেন যে স্বরাজ অবশ্যই জনগণের হবে এবং শুধুমাত্র শ্রেণীদের জন্য নয়? এখানে বলা হচ্ছে কি স্বরাজ মাস্ট বি ফর দ্য মাসেস অ্যান্ড নট ফর দ্য ক্লাসেস ওয়ান। মতিলাল নেহরু, গান্ধীজি, সুভাষচন্দ্র বসু, নাকি সি আর দাস? এই ফেমাস স্লোগানটা দিচ্ছেন কে? সি আর দাস। অপশন ডি সঠিক উত্তর হবে। এখানে কোন সময় বলেছিলেন? গয়া অধিবেশনে। গয়া অধিবেশনে তিনি এটা বলেছিলেন। তো ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? ঠিক আছে, কে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? এটা তো সহজ, আকবর নির্মাণ করেন। হুমায়ুন, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব। বি সঠিক উত্তর হবে। কখন নির্মাণ করেন? গুজরাট জয়ের পর। গুজরাট জয় করার পরে তিনি এটা নির্মাণ করেন এবং ইলতুৎমিশ একটা দরওয়াজা তৈরি করেছিলেন। দরওয়াজা বলতে কি একটা মানে একটা তোরণ টাইপের নির্মাণ করেছিলেন, যার নাম হচ্ছে আতারকিন কা দরওয়াজা। সেইটাকে আতারকিন, এই দরওয়াজাকে দেখে এটার থেকে ইমপ্রেসড হয়ে বা এটাকে কপি করে অ্যাকচুয়ালি বুলন্দ দরওয়াজা তৈরি করা হয়েছিল। যদিও বুলন্দ দরওয়াজা তৈরিতে বা ডিজাইনের দিক থেকে অনেক বেশি অ্যাডভান্স, বাট এটাকে কপি করা হয়েছিল আতারকিন কা দরওয়াজা। তো গুজরাট বিজয়ের পর আকবর এটা তৈরি করেন। অপশন বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হিন্দ স্বরাজ এই গ্রন্থটির রচনা করেন কে? জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী, মহাত্মা গান্ধী, নাকি মৌলানা আবুল কালাম আজাদ? এটা রচনা করেন মহাত্মা গান্ধী। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। রামপ্রসাদ বিসমিল, 140 নম্বর কোশ্চেন বলা হয়েছে রামপ্রসাদ বিসমিলের নাম কোন মামলার সাথে যুক্ত? কাকড়ি ষড়যন্ত্র মামলা, লাহোর ষড়যন্ত্র মামলা, আলিপুর বোমা মামলা, নাকি মিরাট ষড়যন্ত্র মামলা? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, কাকড়ি ষড়যন্ত্র মামলা, যেখানে এইচআর এর সমস্ত সদস্যরাই যুক্ত ছিলেন হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের। 1925 সালে এই ঘটনা ঘটে। রামপ্রসাদ বিসমিল, অপশন এ। আত্মসম্মান আন্দোলন, সেলফ রেসপেক্ট মুভমেন্ট, এটা কার দ্বারা তৈরি হয় মানে শুরু হয়? আম্বেদকর দ্বারা, পেরিয়ার ইভি রামাস্বামী নাইকার দ্বারা, দিনকার জাভালকার দ্বারা, এবং কেশব রাও জোদের দ্বারা? অপশন বি সঠিক উত্তর হবে। যদিও অ্যাকচুয়ালি এই আন্দোলনটা ইনি তো শুরু করেননি, এস রামনাথন বলে একজন এটা অ্যাকচুয়ালি শুরু করেছিলেন। রামনাথন, সাউথ ইন্ডিয়াতে এটা হচ্ছে। এস রামনাথন শুরু করেছিলেন, কিন্তু সেই সময় ইভি রামাস্বামী নাইকার, যিনি খুব পপুলার একজন লিডার দক্ষিণ ভারত থেকে, তাকে তিনি ডেকে পাঠান এবং এই যে আন্দোলনটা সেটাকে পপুলার করেন ইনি রামাস্বামী নাইকার। তো অধিকাংশ ক্ষেত্রেই এনার এই আন্দোলনটার প্রতিষ্ঠাতা হিসাবে এনাকেই বলা হয় রামাস্বামী নাইকার, কিন্তু অ্যাকচুয়াল যে প্রতিষ্ঠাতা এস রামনাথন। এই নামটাও তোমাদের জেনে রাখা দরকার যদি কোনো সময় এটা দেওয়া হয়। তো বি এই ক্ষেত্রে উত্তর সঠিক হবে। নেক্সট হচ্ছে বাংলায় তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা কে করেছিলেন? দাদোবা পান্ডুরং, দেবেন্দ্রনাথ ঠাকুর, রাধাকান্ত দেব, নাকি কেশবচন্দ্র সেন? সঠিক উত্তর এখানে অপশন বি হবে, দেবেন্দ্রনাথ ঠাকুর। এটা অ্যাকচুয়ালি ব্রাহ্ম সমাজেরই মতো একটা কনসেপ্ট ছিল এবং 1839-এ এটা প্রতিষ্ঠা হয় কলকাতাতে, দেবেন্দ্রনাথ ঠাকুর। দেখো, বাংলার সুলতানি যুগ আমি বলেছিলাম যে ডিটেলসে পড়ো, কোশ্চেন আসতে পারে, যেহেতু তোমরা বাংলার পরীক্ষা দিচ্ছ। বাংলায় চৈতন্যদেবের সমসাময়িক সুলতানের নাম কি? নুসরাত শাহ, ফাতেহ শাহ, হুসেন শাহ সার্কি, নাকি আলাউদ্দিন হুসেন শাহ? এখানে সঠিক উত্তর কি হবে? অপশন ডি, আলাউদ্দিন হুসেন শাহ। হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা। এইগুলো সম্পর্কে প্রত্যেকটা আমি ডিটেলসে আলোচনা করেছি। তো এবার বলো, তোমরা যারা ভিডিও দেখছো রেগুলার, তাদের হিস্ট্রিতে সুবিধা হয়েছে কিনা আমার ভিডিও দেখার পরে? তো এখানে ডি সঠিক উত্তর হলো। নেক্সট হচ্ছে 153 নম্বর, মন্টেগু চেমসফোর্ড সংস্কার ঘোষিত হয় কবে? 1919, 1918, 1920, নাকি 1921? অবভিয়াসলি 1919 সঠিক উত্তর হবে, অপশন এ। ওকে, 160 নম্বরের পরের কোশ্চেন, বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন উৎসব কার এর আহ্বান কে করেন? অবভিয়াসলি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর হবে অ্যান্সার বি। ঠিক আছে, আমরা বাঙালিরা এই জিনিসটা ভুলতে পারবো না। কেন এটা করা হয়েছিল? প্রথম শুরু হয়েছিল এটা হিন্দু মুসলিম দুই শ্রেণীর মধ্যে যাতে বিভেদ তৈরি না হয়, দুই শ্রেণী যেন একে অপরের হাতে রাখি বেঁধে দিয়ে আমরা ইউনিটি দেখাতে পারি, সেই জন্য। তো বি, রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট 162, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? বদরুদ্দিন তৈয়বজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপাল কৃষ্ণ গোখলে, দাদাভাই নৌরোজি? অপশন ডি, দাদাভাই নৌরোজিকে বলা হয়। অপশন ডি।
165 নম্বর কোশ্চেন, নিচের জোড়গুলির মধ্যে কোনটা বেঠিক, কোনটা ঠিক নয়, নট ম্যাচড। ঠিক আছে, জৌনপুরে অবস্থিত অটল মসজিদ, অ্যাকচুয়ালি আটালা মসজিদ এটার নাম। ঠিক আছে, এখানে বাংলাগুলো অদ্ভুত রকমের বাংলা করা হয়েছে, দেখে হাতি পাচ্ছে, বাট অ্যাকচুয়াল উচ্চারণগুলো তোমাদের জানা উচিত। আটালা মসজিদ এটার নাম। তারপর হচ্ছে মালওয়া, মালব অঞ্চলে জাহাজমহল। আজমেরে হচ্ছে কুব্বাতুল ইসলাম। ওকে, আজমের, আজমের ও ডয় শূন্য র হবে না, আজমের র হবে। আচ্ছা, গৌড়, গৌড় হচ্ছে বড়সোনা মসজিদ। প্রথমে জৌনপুরে অটল মসজিদ, এটা সঠিক রয়েছে। এটা সার্কি বংশের একজন রুলার যার নাম হচ্ছে ইব্রাহিম শাহ সার্কি। ইব্রাহিম ইব্রাহিম শাহ সার্কি এটা তৈরি করেন। জাহাজমহল এটা কোথায় অবস্থিত, আমরা আমি এটা সম্পর্কে বলেছিলাম যে জাহাজ, যে হাউস সামসি বলে একটা পুকুর বা দিঘি রয়েছে, হাউস সামসি, যেটা কে করেছিলেন, ইলতুৎমিশ তৈরি করেছিলেন। সেখানে তার পাশে এটা অবস্থিত, যেটা লোদিরা। অ্যাকচুয়ালি এই জাহাজমহলটা তৈরি করেছিল লোদি বংশের কোনো সময় তৈরি হয়েছিল, কিন্তু কে অ্যাকচুয়ালি তৈরি করেছিল সেটা জানা যায় না, বাট এখানে রয়েছে। এবার হাউস সামসি এটা কোথায় অবস্থিত, এটা দিল্লির মেহরুলিতে অবস্থিত, দিল্লিতে। কিন্তু এখানে বলা হচ্ছে মালব। ঠিক আছে, মালব তো নয়, হবে না, মালওয়া মালব হবে না, এটা ভুল হবে। ঠিক আছে, ভুল রয়েছে। আজমেরে বলা হচ্ছে কুব্বাতুল ইসলাম। ওকে, এবার এখানে তো গন্ডগোল করে দিয়েছে। আহ কুব্বাতুল ইসলাম অ্যাকচুয়ালি কুয়াতুল ইসলামেরই হিন্দি নাম, আমি যতদূর জানি কুয়াতুল ইসলাম যেটা রয়েছে দিল্লিতে, কুয়াতুল ইসলাম, তারই হিন্দি নাম হচ্ছে কুব্বাতুল ইসলাম মসজিদ। তো এটাও তো দিল্লিতে অবস্থিত। এখানে বলা হচ্ছে আজমিরে অবস্থিত, আজমির তো কোথায়, রাজস্থানে। ঠিক আছে, আর গৌড়ে বড়সোনা মসজিদ, এটাও তো ঠিক রয়েছে। বড়সোনা মসজিদ গৌড়, আজকের মালদা, মানে গৌড় অবস্থিত হচ্ছে মালদাতে, বড়সোনা মসজিদ অবস্থিত। তো এখানে তো দুটো ভুল দেওয়া হচ্ছে, কোনটা বেঠিক বলা হচ্ছে, দুটো ভুল। এখানে কি কোনো আর কিছু দেওয়া হয়েছে না, এটাই তো দেওয়া হয়েছে। এই কোশ্চেনে ভুল রয়েছে, এই কোশ্চেনে ভুল রয়েছে। 165 নম্বর কোশ্চেনে ভুল রয়েছে, এই দুটোই ভুল রয়েছে। ঠিক আছে, এই দুটোর মধ্যে কোনো একটা অ্যান্সার হবে বি অথবা সি। এবার এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি ভুল, কি অ্যান্সার দিচ্ছে পিএসসি সেটা দেখা উচিত। এই দুটো ঠিক রয়েছে, আটানা মসজিদ এবং বড়সোনা মসজিদ দুটোই ঠিক রয়েছে, এই দুটো ভুল রয়েছে। কোশ্চেন 171 নম্বর, চৌরি চৌরা এটা কোথায় অবস্থিত, পাটনা, ভাগলপুর, গয়া, গোরখপুর। মনে আছে চৌরি চৌরাতে কি হয়েছিল, এখানে জনতা পুলিশ চৌকিতে আগুন ধরিয়ে দেয়, অসহযোগ আন্দোলনের কারণেই বন্ধ হয়ে যায়। ফার্স্ট হলো অকল চৌরি চৌরা অবস্থিত ইউপিতে। ঠিক আছে, ইউপির কোথায়, গোরক্ষপুরে। অপশন ডি সঠিক উত্তর। এখানে একটা এখনো মেমোরিয়াল রয়েছে, গোরখপুরে তৈরি করা রয়েছে, তো ডি সঠিক উত্তর হবে। 176 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে নিম্নলিখিতদের মধ্যে কে বারদৌলি সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন। একদম মডার্ন হিস্ট্রির লাস্ট ক্লাসে আমি এইগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম, যে কৃষক আন্দোলনগুলো, বারদৌলি সত্যাগ্রহ সেখানে আলোচনা করেছিলাম। রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল, মতিলাল নেহেরু নাকি জওহরলাল নেহেরু। এখানে সঠিক উত্তর অপশন বি, বল্লভভাই প্যাটেল। এবং এখানেই তিনি সর্দার উপাধিটা লাভ করেন, গ্রামের মহিলারা তাকে সর্দার বলে। বল্লভভাই প্যাটেল ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর হচ্ছে কার্লাইল সার্কুলার, 177 নম্বর কোশ্চেন, কার্লাইল সার্কুলার কবে জারি হয়। কার্লাইল একজনের নাম, অ্যাকচুয়ালি তিনি মানে চিফ সেক্রেটারি ছিলেন বাংলার। তিনি একটা অর্ডার জারি করেন যে কোনো বিদ্যার্থী যারা সরকারি স্কুল বা কলেজে পড়ছে, তারা যদি আন্দোলনে অংশগ্রহণ করে তাহলে তাদেরকে স্কুলে আর ঢুকতে দেওয়া হবে না, তাদের পড়াশোনা পুরো বন্ধ হয়ে যাবে। তো এটা কবে জারি করা হয়, সঠিক উত্তর হচ্ছে 1905। এগুলো সবই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় হচ্ছিল, কারণ সেই সময় কলেজ স্কুল স্টুডেন্টরা ব্যাপকভাবে পার্টিসিপেট করেছিল। 1905 ইজ দ্য রাইট অ্যান্সার। 187, নিম্নলিখিতদের মধ্যে কে দ্য ফিলোসফি অফ বম্ব এই গ্রন্থটা রচনা করেন। অপশন বলা হচ্ছে ভগবতী চরণ বেহরা, বিপিন চন্দ্র পাল, যশপাল নাকি অরবিন্দ ঘোষ। সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন এ, ভগবতী চরণ বেহরা। ওকে, 189 বলা হচ্ছে কি যে গুপ্ত সম্রাট শকদের ধ্বংস সাধন করেছিলেন তিনি ছিলেন কি। শকদের ধ্বংস করেছিলেন সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত প্রথম, কুমারগুপ্ত নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এখানে সঠিক উত্তর হবে কি ডি। তোমরা এটা পড়েছো যে বলা হয় যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আগে একজন রাজা হয়েছিলেন যার নাম হচ্ছে রামগুপ্ত। সেই রামগুপ্তের সময়তে শকরা আক্রমণ করেছিল এবং ধ্রুব দেবী রামগুপ্তের ওয়াইফকে তারা নিয়ে যায়। এই সময় যিনি আক্রমণ করেন শক রাজা বাসন, ঠিক আছে, বাসন, থালা বাসন নয়, এমনি বাসন তার নাম ছিল। তো তিনি এসে তার ওয়াইফকে নিয়ে যান, হারিয়ে দিয়ে যান রামগুপ্তকে। তখন দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার ভাইকে হত্যা করে, বাসনকে অ্যাটাক করে, শকদেরকে হারায়, দিয়ে তারপরে ধ্রুব দেবীকে বিবাহ করে।
তো এইরকম সমস্ত ঘটনা আমরা দেবী চন্দ্রগুপ্তম নাটক থেকে জানতে পারি। তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত এখানে সঠিক উত্তর। এছাড়াও তিনি শাকারি উপাধিও গ্রহণ করেছিলেন, যিনি শককে দমন করেছিলেন, শাকারি। নেক্সট 192 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে ভারতবর্ষে দাস প্রথা নেই বলে মন্তব্য করেছিলেন কে? স্ট্রাবো, টলেমি, মেগাস্তিনিস, হিউয়েনসাং। এটা সঠিক উত্তর হবে মেগাস্তিনিস। মেগাস্তিনিসের মতে ভারতে দাস প্রথা ছিল না। মেগাস্তিনিসের যে ইন্ডিকা, যদিও সেটা সম্পূর্ণভাবে পাওয়া যায় না এখন, কিন্তু তার কিছু কিছু অংশ আমরা অন্যান্য লেখকদের রাইটিং এ পাই। সেখানে মেগাস্তিনিস বলছেন যে ভারতে কোনো দাস প্রথা ছিল না সেই সময়। তো সি এখানে সঠিক উত্তর হবে। আচ্ছা, 195 নম্বর কোশ্চেন, কে হুমায়ুন নামা রচনা করেন? গুলবদন বেগম, হুমায়ুন, বীরবল, আবুল ফজল। হুমায়ুন নামা হুমায়ুনের আত্মজীবনী নয়, হুমায়ুনের জীবনী। এটা রচনা করছেন কে? তার বোন গুলবদন বেগম। অপশন ই, আকবরের সময়। ঠিক আছে, আকবরের অনুরোধেই গুলবদন বেগম রচনা করেন। ওকে, 198, কোন চোল রাজা অভিষেকের আগে আরুমলি বর্মা নামে পরিচিত ছিলেন? বীর রাজেন্দ্র, প্রথম রাজরাজ, প্রথম কুলোতুঙ্গ, নাকি উপরের কেউ নয়? সঠিক উত্তর কি? রাজরাজ প্রথম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 200 নম্বর এবং শেষ কোশ্চেন, সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতিকে? স্বামী সহজানন্দ সরস্বতী, এন জি রঙ্গা, জওহরলাল নেহরু, নাকি জেপি নারায়ণ বা জয়প্রকাশ নারায়ণ? আমি পরীক্ষার আগে মডার্ন হিস্ট্রির একটা ভিডিও যেটা বানিয়েছিলাম কৃষক আন্দোলনের উপর, সেখান থেকে দুটো কোশ্চেন এসে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, স্বামী সহজানন্দ সরস্বতী। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সো তোমরা কমেন্ট করে জানাও যে টোটাল এর মধ্যে কতগুলো তোমাদের সঠিক হলো, কোনগুলো ভুল করেছো সবাই জানাও। এবং হিস্ট্রির পার্টে তোমরা টোটাল কটা সঠিক করতে পারলে, কারণ হিস্ট্রি একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ টোটাল 50 নাম্বার এখান থেকে আছে, অনেকটা নাম্বার এখান থেকে তোলা যায়। সো জানাও কটা তোমাদের ঠিক হলো, এবং তোমরা আমার যে ভিডিওগুলো আমি বানিয়েছি অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মিডিভাল হিস্ট্রি বা মডার্ন হিস্ট্রির উপরে, সেগুলো থেকে হেল্প পেলে কিনা কমেন্ট করে জানাও। আমি অবশ্যই জানতে আগ্রহী। সেই ফিডব্যাকের মাধ্যমে ভবিষ্যতেও ক্লাস আমি তৈরি করব। আর যদি তোমরা এই ক্লাসটা তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, শেয়ার করে দাও একটু ক্লাসটা, এবং এই চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। বাকি সমস্ত যে টপিকগুলো রয়েছে পলিটি বা জিওগ্রাফি, সেগুলো আমি ডিসকাস করছি পরের ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য। তোমরা ক্লাসের পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে নিজের টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, সেখান থেকে।